ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে DSCC5 অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস পেপারটি রয়েছে, এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে পিজি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের যে পিজি হিস্ট্রি 7B পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আদি মধ্যযুগের শিল্পকলা অর্থাৎ আদি মধ্যযুগের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে 20 নম্বরের যে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আলোচনার শেষের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, আদি মধ্যযুগের ভারতের শিল্পকলা একটা বড় একটা পার্ট, অনেক বড় একটা টপিক এবং এর উত্তরও কিন্তু অনেক বড়। আদি মধ্যযুগ সময়টাকে ধরা হয় 650 থেকে 1200 সালের মধ্যে। এই সময়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে শিল্পকলার বিকাশ হয়েছিল সে সম্পর্কে একটা ধারা বিবরণী জানতে চেয়েছে এই প্রশ্নের ভিতর দিয়ে। এই প্রশ্নের দুটো অংশ রয়েছে, যদি একবার তোমরা বোর্ডে দেখো, বিন্ধ্য পর্বতের উত্তরাংশের শিল্পকলা অর্থাৎ উত্তর ভারতের শিল্পকলা এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশের শিল্পকলা অর্থাৎ দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের শিল্পকলা। এখন উত্তরাংশের শিল্পকলা যদি আমরা বলি তাহলে প্রথমেই পড়ে পাল ও সেন যুগের শিল্পকলা। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের যে স্তূপ বা চৈত্য বা বিহার এগুলো তারা নির্মাণ করেন। তা স্তূপের উপরে ডিটেলস আলোচনা করতে হবে, বিহার এবং চৈত্য এগুলো কিন্তু আলাদা আলাদা করে এগুলো আলোচনা করতে হবে। অর্থাৎ পাল যুগের যে শিল্পকলা তার উপরে অনেকটাই আলোচনা করতে হবে এই নোটসের মধ্যে। আলাদা করে অনেক সময় প্রশ্ন আসে যে পাল যুগের শিল্পকলা, তা পাল যুগের শিল্পকলা কিন্তু এই আদি মধ্যযুগের শিল্পকলার ভিতরেই পড়ে একটা অংশ, এই পাল যুগের শিল্পকলা। তা দেখো, উত্তরাংশের শিল্পকলা বলতে পাল যুগের শিল্পকলা এবং পাল যুগের শিল্পকলার মধ্যে রয়েছে স্তূপ, বিহার, চৈত্য এবং মন্দির। তা বাংলাদেশে এই সময়ে অনেক স্তূপ তৈরি হয়, অনেক বিহার তৈরি হয়, বিক্রমশিলা বিহার, উদন্তপুরী বিহার, আরও একাধিক বিহার, পাহাড়পুরি বিহার, তার মধ্যে মন্দিরও পাওয়া গিয়েছে। তা এগুলো নিয়ে আলোচনা করতে হবে এই পাল সেন যুগের শিল্পকলার উপরে। সেন যুগেও একাধিক মন্দির তৈরি হয়। সেন রাজারা যেহেতু হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাই এখানে হিন্দু দেবদেবীর অনেক মন্দির নির্মিত হয়। তা এই প্রশ্নের মধ্যে প্রথমেই যেটা রয়েছে পাল ও সেন যুগের শিল্পকলা। এরপরে উত্তরাংশে বিন্ধ্যা পর্বতের উত্তরে তো আরও অনেক জায়গা রয়েছে, যেমন উড়িষ্যার যে শিল্পকলা সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। উড়িষ্যায় আদি মধ্যযুগে অনেক মন্দিরের বিকাশ হয়। ভুবনেশ্বর, যাকে আমরা মন্দিরের শহর বলি, যার আক্ষরিক অর্থই হচ্ছে মন্দিরের শহর, তো এই ভুবনেশ্বরে অনেক মন্দির তৈরি হয়। লিঙ্গরাজের মন্দির, কোণারকের সূর্য মন্দির, পুরীর জগন্নাথের মন্দির, এছাড়া আরও একাধিক মন্দির কিন্তু তৈরি হয় এই উড়িষ্যায়। তো উড়িষ্যার যে শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য সেগুলো আলোচনা করতে হবে পাল সেন যুগের পরে। এরপরে রাজস্থানের দিকে যদি আমরা দেখি, তা রাজস্থানে জৈন ধর্মের ব্যাপক প্রভাব ছিল এবং জৈন ধর্মের একাধিক মন্দির তৈরি হয়। আবু পাহাড়ে, রাজস্থানের আবু পাহাড়ে জৈন ধর্মের মন্দির হয়। দিলওয়ারায় অনেক জৈন ধর্মের মন্দির তৈরি হয়। এছাড়াও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 300-র উপরে মন্দির কিন্তু নির্মিত হয়েছিল আদি মধ্যযুগে। তাই সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। রাজস্থানের পরে গুজরাটে যে আনহিল বাড়ায় যে মন্দিরগুলো তৈরি হয় বা আরও অন্যান্য অঞ্চলে যে সমস্ত মন্দিরগুলো তৈরি হয় সেগুলোর উপরে ডিটেলস লিখতে হবে। এবং প্রতিটা জায়গার উপরে বাংলাদেশের পাল সেন যুগ, উড়িষ্যা, রাজস্থান, গুজরাট, এছাড়া রয়েছে বুন্দেলখণ্ড, তো এই সমস্ত অঞ্চলে স্থাপত্য কি কি তৈরি হয়েছে, ভাস্কর্যের ক্ষেত্রে কি কি তৈরি হয়েছে এবং চিত্রকলার ক্ষেত্রে কি কি তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু পরে পরে পার্ট 3টে করে অংশ দেখাতে হবে। পাল যুগেরও স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, উড়িষ্যারও ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা, রাজস্থান, গুজরাট এবং রোহিলখণ্ডের স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা, এগুলো পাটে পাটে দেখাতে হবে। এবং এগুলো নিয়েই রয়েছে বিন্ধ্য পর্বতের উত্তরাংশের শিল্পকলা। এবার আসি বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশের শিল্পকলা অর্থাৎ দাক্ষিণাত্যের শিল্পকলা। তো দাক্ষিণাত্যে যে চালুক্য রাজবংশ, পল্লব রাজবংশ, এদের হাত ধরে দ্রাবিড় যে শিল্পরীতি, নাগর শিল্পরীতি তার বিকাশ ঘটে এবং বিভিন্ন মন্দির নির্মিত হয়। আমরা জানি খাজুরাহের মন্দির রয়েছে, ইলোরা, অজন্তার গুহা চিত্র রয়েছে, এগুলো কিন্তু এখানে আলোচনা করতে হবে।
এরপরে যেটা দেখাতে হবে পল্লব রাজাদের কথা। পল্লব রাজাদের বিষয়ে একটু আলাদা করে তোমাদেরকেও আলোচনা করতে হবে। পল্লব রাজাদের আমলে দাক্ষিণাত্যের শিল্পকলার ব্যাপক অগ্রগতি ঘটে এবং সেখানে 4টি শিল্পরীতি আমরা দেখতে পাই। মহেন্দ্র শিল্পরীতি, মহামল্ল শিল্পরীতি, অপরাজিত শিল্পরীতি, এরকম নন্দী বর্মন শিল্পরীতি। তো এক একটা শিল্পরীতিতে কি কি মন্দির তৈরি হচ্ছে এবং তার বৈশিষ্ট্যগুলো কি, এই মন্দিরের প্রধান প্রধান বৈশিষ্ট্য বা এই শিল্পরীতির প্রধান বৈশিষ্ট্য কি, সেগুলো দেখাতে হবে। তা পল্লব শিল্পকলার ক্ষেত্রে প্রথমে স্থাপত্য, এরপরে ভাস্কর্যের বিষয়ে আলোচনা করতে হবে। ভাস্কর্যের ক্ষেত্রেও পল্লব যুগে অনেক অগ্রগতি ঘটে। কিরাতার্জুনীয় যে রিলিফ তার কথা উল্লেখ করতে হবে, মহাবলীপুরমের যে ভাস্কর্যগুলো রয়েছে তার উল্লেখ করতে হবে এবং শেষে আসতে হবে চিত্রকলা। বিভিন্ন মন্দিরের গায়ে যে চিত্রকলাগুলো তৈরি করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে হবে এই পল্লব শিল্পকলার উপরে। পল্লব শিল্পকলা শেষ হওয়ার পর যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে চোল শিল্প। তা চোলদেরও যে শিল্প রয়েছে যেমন নটরাজ মূর্তি, তা চোল শিল্পকলার ক্ষেত্রে স্থাপত্য কি রয়েছে, ভাস্কর্য কি রয়েছে এবং শেষে চিত্রকলা কি রয়েছে। তাই এতগুলো অংশ নিয়ে আলোচনা করতে হবে এই নোটসে। খুব বড় একটা নোটস, এটা 20 নম্বরের, পুরো সমগ্র আদি মধ্যযুগের শিল্পকলা এখানে জানতে চাই। প্রশ্ন যদি দেয় যে পাল সেন যুগের শিল্পকলা লেখো বা বাংলাদেশে আদি মধ্যযুগে কি শিল্পকলা ছিল, তাহলে নোটসটা অনেকটা ছোট হয়ে যাবে। শুধুমাত্র উত্তরাংশের যে শিল্পকলা তার মধ্যে আবার পাল সেন যুগের কথা বলা হয়েছে, তা সেক্ষেত্রে উত্তরের ক্ষেত্রটা অনেকটা ছোট হয়ে যাবে। কিন্তু যদি দেয় যে আদি মধ্যযুগের শিল্পকলা লেখো, তাহলে পাল সেন যুগের পাশাপাশি উড়িষ্যা, রাজস্থান, গুজরাট এবং বুন্দেলখণ্ডের শিল্পকলা অর্থাৎ সমগ্র উত্তর ভারতের যে বিভিন্ন আঞ্চলিক শিল্পকলার বিকাশ হয় সেটা দেখাতে হবে। দাক্ষিণাত্যের ক্ষেত্রে পল্লব রাজাদের শিল্পকলা, চোলদের শিল্পকলা, চালুক্য বংশের শিল্পকলা, এগুলো কিন্তু দেখাতে হবে। তা এর উপরে যে 20 নম্বরের অ্যান্সার সেটা এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। আদি মধ্যযুগে ভারতের শিল্পকলা অর্থাৎ স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার বর্ণনা দাও। মার্কস 20। সাংস্কৃতিক উৎকর্ষে ভারতবর্ষের ঐতিহ্য সর্বজন স্বীকৃত। সেই সুদূর প্রাচীনকালে মানব ইতিহাসের সূত্রপাতের সময় থেকে ধীর সাংস্কৃতিক অগ্রগতির সাথে সাথে সমাজ ও সভ্যতার ক্রম সম্প্রসারণের সূচনা ঘটেছে। প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতীয় শিল্পকলার যেসব নিদর্শন এখনও রয়েছে সেগুলি প্রধানত ধর্মীয় বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আদি মধ্যযুগের শিল্পকলাকে আলোচনার সুবিধার্থে বিন্ধ্য পর্বতের উত্তরের অঞ্চল সমূহের শিল্পকলা ও বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশের শিল্পকলা, এই দুটি প্রধান ভাগে ভাগ করে নেওয়া যুক্তিযুক্ত হবে। এরপরে দেখো রয়েছে বিন্ধ্য পর্বতের উত্তরাংশের শিল্পকলা। এখানে একটু পাটে পাটে পয়েন্ট করে করে তোমাদের সামনে তুলে ধরেছি নোটসটি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আদি মধ্যযুগীয় ভারতবর্ষের শিল্পকলার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো পাল সেন আমলে বাংলা তথা পূর্ব ভারতের শিল্পকলা। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এই 3টি ভাগে পাল সেন আমলের শিল্পকলাকে ভাগ করা হয়ে থাকে। স্থাপত্য অর্থাৎ পাল সেন যুগের স্থাপত্য। পাল সেন যুগের স্থাপত্য বলতে সাধারণভাবে এ সময়ের বৌদ্ধ স্তূপ, বিহার, হিন্দু মন্দিরের গঠন শৈলীকে বোঝায়। তবে এই সমস্ত স্থাপত্যের অধিকাংশই আজ ধ্বংসপ্রাপ্ত। এই ধ্বংসের অন্যতম কারণ হলো এতদ অঞ্চলের জলবায়ু ও মুসলিম আক্রমণ। ব্রিটিশ শিল্প সমালোচক পার্সি ব্রাউন অন্তত এই ধরনের মত প্রকাশ করেছেন বা অভিমত পোষণ করেছেন। পাল সেন যুগের স্থাপত্য কলার সাধারণ পরিচয় এই সময় স্তূপগুলি থেকে পাওয়া যায়। তাহলে স্তূপ স্থাপত্য, বুদ্ধের প্রতি স্তূপ বা নিবেদন জানানোর জন্য গোলাকারে তৈরি বিভিন্ন ধরনের বিশেষ ধরনের উপাসনা স্থলকে স্তূপ বলা হয়। বৌদ্ধ স্তূপগুলিতে বুদ্ধের দেহাবশেষের স্মৃতিচিহ্ন রাখার প্রচলন ছিল, তাই এগুলি হয়ে উঠত উপাসনা স্থল। পাল সেন আমলের উল্লেখযোগ্য কিছু ক্ষুদ্রাকৃতি স্তূপ শিল্প সমালোচকদের কাছে নিবেদন স্তূপ হিসেবে চিহ্নিত। পাল সেন আমলের উল্লেখযোগ্য নিবেদন স্তূপ ছিল পাহাড়পুরের সত্যপীরের ভিটা, বাঁকুড়ার বহুলারা অঞ্চলে প্রাপ্ত ইটের তৈরি ভিটা, বাংলাদেশে নিবেদন স্তূপের উল্লেখযোগ্য উদাহরণ হলো বর্ধমানের ভরতপুর গ্রামের ধ্বংসপ্রাপ্ত এক বৌদ্ধ স্তূপ, ঢাকার আশরাফপুরে আশ্চর্যজনকভাবে খ্রিস্টীয় 7ম শতকের একটি ব্রোঞ্জ নির্মিত স্তূপের সন্ধান পাওয়া গেছে। এই সময়ের কিছু পাণ্ডুলিপি, পা নাড়াবে না, একভাবে রাখো, এই নড়ছে, ক্যামেরা নড়ছে। উল্লেখযোগ্য উদাহরণ হলো বর্ধমানের ভরতপুর গ্রামের ধ্বংসপ্রাপ্ত এক বৌদ্ধ স্তূপ, ঢাকার আশরাফপুরে আশ্চর্যজনকভাবে খ্রিস্টীয় 7ম শতকের একটি ব্রোঞ্জ নির্মিত স্তূপের সন্ধান পাওয়া গেছে। এ সময়ের কিছু পাণ্ডুলিপি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে রক্ষিত আছে।
এ ধরনের এক পাণ্ডুলিপিতে মগ স্থাপন স্তূপ, বরেন্দ্রী স্তূপ, তুলাক্ষেত্র, বর্ধমান স্তূপের চিত্র অঙ্কিত আছে। এরপর বিহার স্থাপত্য, বৌদ্ধ ধর্মের অনুরাগীদের উপাসনার জন্য স্তূপ নির্মাণের পাশাপাশি বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের আবাস স্থল ও তাদের শিক্ষা লাভের উদ্দেশ্যে বিহার, সংঘারাম প্রভৃতি স্থাপত্য নির্মাণের কথা জানা যায়। পাল যুগের শাসকেরা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তাই বৌদ্ধ ভিক্ষুদের নিবাস স্থল ও শিক্ষা লাভের উদ্দেশ্যে তারা বাংলা, বিহার, উড়িষ্যায় বহু বিহার নির্মাণ করেন এবং একই সঙ্গে একাধিক পুরনো বিহারের সংস্কার সাধন করেন। তাদের আমলের বিহারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সোমপুরী বিহার, অদন্তপুরী বিহার, বিক্রমশিলা বিহার প্রভৃতি। বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। সোমপুরী বিহারের কেন্দ্রস্থলে এক সুউচ্চ মন্দিরের অস্তিত্ব ছিল। আধুনিককালের পুরাতাত্ত্বিক গবেষণায় পাহাড়পুরের সোমপুরী বিহার থেকেও মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও কুমিল্লার অন্তর্গত ময়নামতিতে বৃহত্তর বিহারের সন্ধান পাওয়া গেছে। এরপর মন্দির স্থাপত্য, দেখো পাল যুগে যেমন বৌদ্ধ স্তূপ ও বিহারের স্থাপত্য নির্মাণ লক্ষ্য করা যায়, সেন যুগে আবার মন্দির স্থাপত্যের শ্রীবৃদ্ধি ঘটে। মন্দির স্থাপত্য অবশ্য একাদশ শতকে পাল যুগেই লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে বলা যায় যে সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে রামাবতী নামক অঞ্চলকে দেবতাদের নগর আখ্যা দেওয়া হয়েছে। পাল সেন যুগে মন্দির স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে পাহাড়পুরে সোমপুরী বিহারের কেন্দ্রস্থলে অবস্থিত এক সুউচ্চ মন্দিরের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়। মহামহোপাধ্যায়, কাশীনাথ দীক্ষিত ও প্রখ্যাত স্থাপত্য শিল্প বিশেষজ্ঞ সরসী কুমার সরস্বতীর যৌথ গবেষণা থেকে জানা যায় যে প্রায় সমচতুষ্কোণ সমন্বিত বা বলা ভালো কিঞ্চিত আয়তকার এই মন্দিরটির কম বেশি আয়তন ছিল। উত্তর দক্ষিণে 357 ফুট এবং পূর্ব পশ্চিমে 315 ফুট। পাল রাজা ধর্মপালের সময় এই মন্দিরটি নির্মাণ শুরু হয়। পাহাড়পুর জাতীয় মন্দির ছাড়াও অষ্টাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যভাগে নির্মিত অন্য ধরনের কিছু মন্দির স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। এই রীতির মন্দির স্থাপত্যগুলির গর্ভগৃহের ছাদটি ঈষৎ বক্ররেখায় শিখরাকৃতি হয়ে সোজা উপরের দিকে উঠে গেছে। শিখরের উপরিভাগে রয়েছে আমলক ও চূড়া। এই কারণে এই মন্দিরের স্থাপত্য রেখ বা শিখর দেউল নামে পরিচিত। একাদশ ও দ্বাদশ শতকের দেউল রীতির উদাহরণ হিসেবে সুন্দরবন অঞ্চলের জটার দেউল, বাঁকুড়া জেলার বহুলারা গ্রামের সিদ্ধেশ্বর মন্দির, দেহর গ্রামের সর্বেশ্বর ও স্বল্পেশ্বর মন্দির, বর্ধমান জেলার গঙ্গারামপুরের মন্দির, পুরুলিয়া জেলার তেলকুপি মন্দির বিশেষ উল্লেখযোগ্য। ডক্টর দেবলা মিত্রের গবেষণা থেকে জানা যায় যে তেলকুপি একসময় সমার্থ পণ্ডিত ও পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মের অন্যতম সমৃদ্ধ কেন্দ্র ছিল। ফলত তাদের প্রভাবে এতদ অঞ্চলে হিন্দু দেবদেবীর বৃহত্তর মন্দির নির্মিত হয়। এবার ভাস্কর্য অর্থাৎ পাল সেন যুগের ভাস্কর্য। পাল সেন যুগে স্থাপত্যকলার পাশাপাশি ভাস্কর্য শিল্পের চর্চা কম ছিল না। এ সময়ের ভাস্কর্য শিল্পের উল্লেখযোগ্য উদাহরণ হলো ঢাকার চণ্ডী মূর্তি, রংপুরের বিষ্ণু মূর্তি, দিনাজপুরের ঋষভনাথের মূর্তি, বগুড়া জেলার বরাহ অবতার মূর্তি, ফরিদপুর ও খুলনার বুদ্ধ মূর্তি, রাজশাহী জেলার সূর্য মূর্তি, বারাকপুরের বজ্রাসন মূর্তি প্রভৃতি। এগুলি ছিল গুপ্ত যুগের ভাস্কর্য শিল্পের অনুকৃতি। কিন্তু পাহাড়পুরের মন্দির গাত্রে যে 63টি প্রস্তর ফলক পাল যুগের ভাস্কর্য নমুনা হিসেবে উৎকীর্ণ দেখা যায়, কতকগুলি ফলকে আঞ্চলিক শিল্পরীতির প্রয়াস লক্ষণীয়। অধ্যাপক সরসী কুমার সরস্বতী মনে করেন দ্বিতীয় স্তরের এই সমস্ত ফলকে বাংলার আঞ্চলিক শিল্পরীতির উদ্ভব বা ফেনোমেনন লক্ষ্য করা যায়। শিল্প সমালোচকরা দেখাতে চান যে গুপ্ত যুগের ভাস্কর্যে সারনাথের যে স্থান, পাল আমলের ভাস্কর্যে পাহাড়পুর সেই স্থানের অধিকারী। ধর্মপাল ও দেবপালের আমলে শ্রেষ্ঠ ভাস্কর ছিলেন ধীমান ও বিদপাল। তাদের পাশাপাশি উল্লেখযোগ্য ভাস্কর ছিলেন মঙ্কদাস, বিমল দাস, বিষ্ণুভদ্র, কর্ণভদ্র, মহীধর, শশীদেব, তথাগতসার প্রমুখের নাম পাওয়া যায়। লামা তারানাথের মতে ধীমান ছিলেন মধ্যদেশীয় শিল্পরীতির গুণগ্রাহী এবং বিদপাল ছিলেন প্রাচ্যদেশীয়। অধ্যাপক সরসী কুমার সরস্বতী মনে করেন ধর্মপাল ও দেবপালের সময়ে এভাবে শিল্পরীতির বিভাজন করা সম্ভব ছিল না। এরপর দেখো চিত্রকলা অর্থাৎ পাল সেন যুগের চিত্রকলা। পাল সেন যুগে চিত্রকলার ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে দুই বাংলা সহ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের বিভিন্ন সংগ্রহশালায় রক্ষিত সমকালীন পাণ্ডুলিপির উপর নির্ভর করতে হয়। উদাহরণস্বরূপ ওপার বাংলার রাজশাহীর অন্তর্গত বরেন্দ্র অনুসন্ধান সমিতি, কলকাতার এশিয়াটিক সোসাইটি, মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন চিত্র সংগ্রহশালা, ইংল্যান্ডের কেমব্রিজ
বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ মিউজিয়াম, বোদলিয়ান লাইব্রেরি যেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইত্যাদি জায়গায় পাল যুগের শাসকদের সময়কার ও বৌদ্ধ ধর্মের বহু পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এই পাণ্ডুলিপিগুলির মধ্যে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামক পাণ্ডুলিপি বারবার রচিত হয়। বরেন্দ্রভূমি অনুসন্ধান সমিতির গ্রন্থাগারে বর্মন বংশীয় রাজা হরিবর্মনের শাসনকালের 19তম বর্ষে লিখিত একটি পাণ্ডুলিপি ছাড়াও তার আমলের তারিখবিহীন আরেকটি চিত্রিত পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায়। কলকাতার এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারে একাধিক পাল শাসকের পাণ্ডুলিপি সহ প্রথম মহিপালের রাজত্বকালের 988 থেকে 1038 ষষ্ঠ বর্ষের উল্লেখযুক্ত একটি পাণ্ডুলিপি আছে। বোস্টন চিত্র সংগ্রহশালায় পাল শাসক তৃতীয় গোপালের চতুর্থ রাজ্যবর্ষে লিখিত ও চিত্রিত পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে। প্যারা করে 2 বাংলা ও নেপালে প্রাপ্ত চিত্রায়িত পাণ্ডুলিপিগুলো লেখা বা অঙ্কনের জন্য প্রধানত তালপাতা ব্যবহার করা হতো। বলা বাহুল্য পাণ্ডুলিপি চিত্রণের বিষয়টি স্বল্প পরিসর জায়গার উপর নির্ভরশীল। ইংরেজিতে এই ধরনের ক্ষুদ্র পরিসরে চিত্রাঙ্কন কর্মকে মিনিয়েচার আখ্যা দেওয়া হয়। ক্ষুদ্র পরিসরে চিত্রাঙ্কনের সুযোগ থাকায় পরিসরের কোনো স্থানই শূন্য রাখা হতো না, লতা পাতা ফুল ফল দিয়ে শূন্যস্থান পূরণ করা হতো। এবার দেখো বিন্ধ্য পর্বতের উত্তরাংশের শিল্পকলা, অর্থাৎ এই আগ পর্যন্ত তোমরা পাল সেন যুগের শিল্পকলা যদি বলে তাহলে লিখতে পারবে। বিন্ধ্য পর্বতের উত্তরাংশের শিল্পকলা মানে এখানে গুজরাট, রাজস্থান, বুন্দেলখণ্ড, উড়িষ্যার শিল্পকলার উপরে লিখতে হবে। আদি মধ্যযুগীয় ভারতবর্ষের শিল্পকলার ক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্য বাংলা ছাড়াও বিন্ধ্য পর্বতের উত্তরের অন্যান্য অঞ্চলে পরিলক্ষিত হয়। এই অঞ্চলগুলি হলো প্রধানত উড়িষ্যা, মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও পশ্চিম ভারতের গুজরাট। স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার এই দুটি ক্ষেত্রেই ওই অঞ্চলগুলি কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তবে চিত্রকলার নিদর্শন খুব বিশেষ চোখে পড়ে না। বলা বাহুল্য স্থাপত্য ভাস্কর্যের অন্যতম প্রধান স্তম্ভ মন্দির নির্মিত হয়েছিল কিছু রীতি বা শৈলী অনুযায়ী। উল্লেখ্য, ভারতীয় শিল্প শাস্ত্র যথা তন্ত্র সমুচ্চয়, ময়মন্ত্র, সুপ্রভেদাগম এর সংশ্লিষ্ট অধ্যায়গুলিতে 3টি প্রধান শিল্পরীতির কথা স্থান পেয়েছে। এগুলি হলো যথাক্রমে নাগর, দ্রাবিড় ও বেসর। গুপ্তযুগে নাগর শিল্পরীতিতে মন্দির নির্মাণের যে সূচনা ঘটেছিল, আদি মধ্যযুগে বিশেষত খ্রিস্টীয় 7ম থেকে 8ম শতকে তা পরিণত পর্যায়ে পৌঁছেছিল। এর প্রতিফলন লক্ষ্য করা যায় উড়িষ্যা, বুন্দেলখণ্ড, গুজরাট ও রাজস্থানের মন্দিরগুলিতে। এবার স্থাপত্য ভাস্কর্য উড়িষ্যা। নাগর রীতি অনুসরণে মন্দির নির্মাণের ক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্য সমূহের লক্ষণীয় বিকাশ ঘটেছিল উড়িষ্যায়, অর্থাৎ কলিঙ্গ, ভুবনেশ্বর, পুরী ও ওই দুটি শহরের সংলগ্ন এলাকায় অসংখ্য মন্দিরের স্থাপত্যের নিদর্শন রয়েছে। কেবল ভুবনেশ্বর অর্থাৎ আক্ষরিক অর্থে মন্দিরের শহরে ছোট বড় মিলিয়ে মন্দিরের সংখ্যা 100। জর্জ ফার্গুসন, এস.কে. সরস্বতী, এল. বাসাম প্রমুখ পণ্ডিত উড়িষ্যার মন্দির সমূহের স্থাপত্য শৈলীর অকুণ্ঠ প্রশংসা করেছেন। উড়িষ্যার মন্দিরের স্থাপত্য রীতির অন্যতম বৈশিষ্ট্য হল মুখ মণ্ডপ বা জগমোহন। এগুলি ক্রমহ্রাসমান পিঠিকায় তৈরি এবং দেখতে পিরামিডের মতো। এগুলি পীড় দেউল নামে পরিচিত। স্থানীয় পরিভাষা অনুযায়ী রেখ দেউল ও খাকরা দেউল নামে উড়িষ্যার আরও 2 ধরনের মন্দির দেখা যায়। নাগর রীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শিখর। উড়িষ্যার নাগর শৈলী রূপ মন্দিরের উজ্জ্বল উদাহরণ হলো পরশুরামেশ্বর ও মুক্তেশ্বর মন্দির। পরশুরামেশ্বর মন্দিরের গঠন প্রণালীর প্রভাব পড়ে পরবর্তীকালে নির্মিত ভুবনেশ্বরের খ্যাতনামা লিঙ্গরাজ মন্দির ও কোণারকের সূর্য মন্দির। এবার বুন্দেলখণ্ড স্থাপত্য ভাস্কর্য। বুন্দেলখণ্ড আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পে পিছিয়ে ছিল না মধ্য ভারত। আদি পর্বের শিখর ধরনের মন্দিরের আবাসস্থল ছিল মধ্য ভারতে। মধ্য ভারতের স্থাপত্য ভাস্কর্যের অপরূপ নিদর্শন প্রতিফলিত হয়েছে বুন্দেলখণ্ড অঞ্চলের অন্তর্গত খাজুরাহের মন্দিরগুলিতে। ছোট বড় মিলিয়ে এখানে মোট মন্দিরের সংখ্যা 30। এগুলি নির্মাণকাল খ্রিস্টীয় 10ম থেকে 11 শতক। মন্দিরগুলির নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছিলেন বুন্দেলখণ্ডের চন্দেল্য বংশীয় শাসকেরা। খাজুরাহের মন্দিরগুলির বেশিরভাগই শৈব ও জৈন মন্দির। এস.কে. সরস্বতী মন্তব্য করেছেন যে মধ্য ভারতীয় স্থাপত্য শিল্পের চূড়ান্ত সীমা স্পর্শ করেছে খাজুরাহের কৌন্ডর্য মহাদেওর মন্দিরটি। এল. বাসামো এই মন্দিরটি শিল্প সৌন্দর্য স্বীকার করেছেন। কৌন্ডর্য মন্দির ছাড়াও খাজুরাহোয় আরও কয়েকটি উল্লেখযোগ্য মন্দির হলো ঘণ্টাই মন্দির,
রামচন্দ্র বা চতুর্ভুজ মন্দির, আদিনাথ মন্দির, পার্শ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দির ও দেবী জগদম্বা মন্দির। খাজুরাহো মন্দিরগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মাটির সঙ্গে চূড়া তথা সমগ্র মন্দিরটির একটি নিবিড় আত্মীয়তা স্থাপনের প্রচেষ্টা। স্থাপত্য ভাস্কর্য গুজরাট ও রাজপুতানা। আদি মধ্যযুগের নাগর শৈলীতে মন্দির নির্মাণের ধারা পরিলক্ষিত হয় রাজপুতানা এবং গুজরাট কাথিয়াওয়াড় অঞ্চলেও। গুজরাটের অনহিল পাঠকের চালুক্য বা সোলাঙ্কি রাজাদের পৃষ্ঠপোষকতায় পশ্চিম ভারতে মন্দির নির্মাণের প্রচেষ্টা লক্ষ্য করা যায়। কাথিয়াওয়াড় অঞ্চলের মন্দিরগুলির মধ্যে বর্দ পর্বত সংলগ্ন গোপর মন্দির ছিল সর্বাপেক্ষা প্রাচীন। এইচ.ডি. সাংখালিয়া এই মন্দিরের ওপর গান্ধার শিল্পের প্রভাবের কথা বলেছেন। গোপ ছাড়াও কাথিয়াওয়াড়ের অন্যত্র যথা পিন্দর, বিল্লেশ্বর, বিশ্বরদ ও থানে একই ধরনের মন্দির নির্মিত হয়েছিল। রাজস্থানের যোধপুরের 32 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত একটি ছোট গ্রাম ওশিয়াতে 12টি অপরূপ মন্দিরের সন্ধান পাওয়া গেছে। ওশিয়া ছাড়াও রাজস্থানের ঝালোরা পাটন, অম্বম ও বুচকলায় নাগর শৈলীর কিছু মন্দির গড়ে উঠেছিল। জৈন মন্দিরগুলি রাজস্থানের নাগর স্থাপত্য রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রসঙ্গে দক্ষিণ রাজপুতানায় কুম্ভরিয়য় নেমিনাথ মন্দির এবং পার্শ্বনাথ মন্দিরের নাম উল্লেখ করা যায়। এছাড়া ছিল আবু পাহাড়ে দিলওয়ারায় একগুচ্ছ মন্দির। এ পর্যন্ত বিন্ধ্য পর্বতের উত্তরাংশের শিল্পকলা নিয়ে আলোচনা হয়েছে। এবার হবে বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশের শিল্পকলা। বাতাপি চালুক্য পশ্চিমী চালুক্যদের শাসনাধীনে আইহোল, বাদামি, মহাকূট, আলমপুর ও পত্তদকলে একাধিক মন্দির নির্মিত হয়। দ্রাবিড় শৈলী অবলম্বনে রাষ্ট্রকূট শাসনাধীনে নির্মিত সর্বাপেক্ষা উৎকৃষ্ট ধরনের মন্দির হল ইলোরার কৈলাসনাথ মন্দির। ভারতীয় স্থাপত্যের বিস্ময়কর সৃষ্টি হলো এই মন্দিরটি। এমন বলা হয়ে থাকে যে সামগ্রিক বিচারে বিশ্ব স্থাপত্যের ইতিহাসে এর সমতুল্য স্থাপত্য কীর্তি বিরল। এই বিস্ময়কর মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয়েছিল রাষ্ট্রকূট শাসক দণ্ডী দুর্গের আমলে এবং সমাপ্ত হয়েছিল তার উত্তরসূরি প্রথম কৃষ্ণ রাজত্বকালে 758 থেকে 73 খ্রিস্টাব্দে। আদি মধ্যযুগে দাক্ষিণাত্যের ভাস্কর্য শিল্প কেন্দ্র ছিল প্রধানত 3টি। এগুলি হলো ঔরঙ্গাবাদ, এলিফান্টা এবং অবশ্যই ইলোরা। পাহাড় কেটে পাথর খোদাইয়ের সাহায্যে মূর্তি নির্মাণের মাধ্যমে এই 3টি অঞ্চলের ভাস্কররা ভাস্কর্য শিল্পের অপরূপ কিছু নিদর্শন রেখে গেছেন। কিন্তু মনে রাখা দরকার, ইলোরার কৈলাসনাথ মন্দিরের এই সৃষ্টিধর্মী অপরূপ শিল্পকলা দীর্ঘস্থায়ী হয়নি। এবার পল্লব শিল্প। দক্ষিণ ভারতের শিল্পকলা বলতে মূলত পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় রচিত স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার নিদর্শনগুলিকে বোঝায়। চোল আমলের শিল্পকলা এক্ষেত্রে পল্লব শিল্পকলার উত্তরাধিকার হয়ে দেখা দেয়। গোটা দক্ষিণ ভারতের শিল্পরীতি শিল্প সমালোচকদের চোখে দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত। পল্লব শাসকদের মধ্যে প্রথম মহেন্দ্র বর্মন 600 থেকে 630, প্রথম নরসিংহ বর্মন মহামল্ল 630 থেকে 68, দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহ 695 থেকে 722 প্রমুখ ছাড়াও শেষ পল্লব শাসক অপরাজিত বর্মন 895 থেকে 913 খ্রিস্টাব্দের আমলে পল্লব স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার শ্রীবৃদ্ধি ঘটে। পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় রচিত স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা শিল্পকলার ইতিহাসে পল্লব শিল্প নামে অভিহিত। এবার দেখো পল্লব স্থাপত্য। পল্লব স্থাপত্যের যাবতীয় বৈশিষ্ট্য মন্দির কেন্দ্রিক। মন্দির নির্মাণ আবার 2টি পদ্ধতিতে করা হতো। 1 পাহাড় কেটে তার ভেতরে গুহা মন্দির এবং 2 স্বাধীন ও স্বতন্ত্র মন্দির নির্মাণ রীতি। পল্লব শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম ও মামল্লপুরম অর্থাৎ মহাবলীপুরম। পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় পল্লব শিল্পরীতির যে বিকাশ পর্বের কথা জানা যায়। শিল্প সমালোচকরা তাতে 4টি বিশেষ রীতির উদ্ভব লক্ষ্য করেছেন। এগুলি হলো যথাক্রমে 1 পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের পৃষ্ঠপোষকতায় মহেন্দ্র রীতি 600 থেকে 630 খ্রিস্টাব্দ, 2 নরসিংহ বর্মন মহামল্লের পৃষ্ঠপোষকতায় মামল্ল রীতি বা মহামল্ল রীতি 630 থেকে 68 খ্রিস্টাব্দ, 3 দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহের পৃষ্ঠপোষকতায় রাজসিংহ রীতি 695 থেকে 722 খ্রিস্টাব্দ ও 4 অপরাজিত বর্মনের উদ্যোগে অপরাজিত রীতি বা নন্দী বর্মন গোষ্ঠী রীতি 895 থেকে 913।
এরপর দেখো প্রথমে রয়েছে মহেন্দ্র রীতি। প্রথম মহেন্দ্র বর্মন পল্লব স্থাপত্যের মহেন্দ্র রীতির উদ্ভাবক। মহেন্দ্র রীতির মূল বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয় যে তেন্ডাই মণ্ডল অঞ্চলে পাহাড়ের পাথর কেটে চৈত্যের আকারে যেভাবে গুহা মন্দির নির্মাণ শুরু হয় তা দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পের প্রথম উদাহরণ। চৈত্যের আকারে তিনি গুহা মন্দির নির্মাণ করতেন বলে তাকে চৈত্যকারী আখ্যা দেওয়া হয়। প্রথম মহেন্দ্র বর্মনের আমলে প্রাপ্ত এ ধরনের গুহা মন্দিরের নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ আরকট জেলার মণ্ডপত্তুর গুহা মন্দির, উত্তর আরকটের ভৈরবকুণ্ড মামন্দুর শিয়ামঙ্গলম মন্দির, উন্ড বল্লীর অনন্তশয়ন মন্দির প্রভৃতি। প্রতিটি মন্দিরের গায়ে উৎকীর্ণ লেখ থেকে জানা যায় যে এগুলি নির্মাণকর্তা ছিলেন বিচিত্র চিত্ত অর্থাৎ মহেন্দ্র বর্মন স্বয়ং। প্যারা করে দেখো এবার মামল্য বা মহামল্ল রীতি। প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন মহামল্ল নামে পরিচিত। তার আমলে পল্লব শিল্পের বৈশিষ্ট্য মহামল্ল বা মামল্য রীতি নামে পরিচিত। তার নামে প্রতিষ্ঠিত মহাবলীপুরম বা মামল্লপুরমে এ সময়ের মন্দির শিল্পের উৎকৃষ্ট নিদর্শনগুলির অবস্থান। এ সময়ের মন্দিরগুলির নির্মাণশৈলী অনুযায়ী এগুলিকে দুভাগে ভাগ করা হয়। এক, আগের তুলনায় মামল্য রীতির গুহা মন্দিরগুলি উন্নত মণ্ডপ ধরনের হয়। দুই, পাহাড় কেটে পাহাড়ের কোনো অংশ কেটে একখণ্ড পাথরের অর্থাৎ এক শিলা তৈরি স্তম্ভের উপর দণ্ডায়মান চৈত্য আকারের মন্দির। এদের আকৃতি অনুযায়ী এগুলি রথ মন্দির বা একশিলা মন্দির নামে পরিচিত। একাধিক তল বিশিষ্ট এই একশিলা ভিত্তিক রথ মন্দিরগুলি পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও গণপতি বিনায়কের নামে চিহ্নিত। পঞ্চপাণ্ডবের নামাঙ্কিত মন্দিরগুলি যেমন ধর্মরাজ রথ, অর্জুন রথ ইত্যাদি দক্ষিণ ভারতের শিব মন্দির হিসাবে চিহ্নিত। রাজসিংহ শিল্প রীতিতে স্বাধীন ও স্বতন্ত্র মন্দির নির্মাণ শুরু হয়। এই রীতিতে মন্দিরের সংখ্যা 6টি। কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দিরটি ছিল সর্বশ্রেষ্ঠ। অন্যান্য মন্দিরগুলি হলো তীর মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির, ত্রিপুরান্তকেশ্বর মন্দির, ঐরাবতেশ্বর মন্দির। নন্দীবর্মন রীতির মন্দিরগুলিতে অবনতির ছাপ স্পষ্ট। এই রীতির উল্লেখযোগ্য নিদর্শন হলো মুক্তেশ্বর ও মাতঙ্গেশ্বর মন্দির। প্যারা করে পল্লব যুগে দক্ষিণ ভারতে ভাস্কর্য শিল্পের সূচনা হয়। নরসিংহ বর্মনের আমলে উন্মুক্ত আকাশের নিচে পাহাড় কেটে কিরাতর্জনীয় মহাকাব্যের কাহিনী চিত্রিত হয়েছে। সমুদ্রমুখী পাহাড়ের একদিকে সবটা জুড়ে এই রিলিফটি প্রায় 90 ফুট লম্বা ও 23 ফুট উঁচু। অসংখ্য মানুষ ও জীবজন্তুর পূর্ণ মূর্তি এতে স্থান পেয়েছে। অন্যান্য কয়েকটি গুহা মন্দিরের ভাস্কর্যের মধ্যে কৃষ্ণ মণ্ডপে পশুপালনের জীবন সংক্রান্ত দৃশ্য, মহিষ মর্দিনী মণ্ডপে যুদ্ধ ও শান্তির বিরোধী বিষয়বস্তু, বরাহ মণ্ডপের একটি রিলিফে বিষ্ণুর বরাহ আকারে পৃথিবী দেবীকে উদ্ধার ও অন্য রিলিফে বিষ্ণুর ত্রিবিক্রম মূর্তির স্থান পেয়েছে। এবার চিত্রকলা। পল্লব আমলে চিত্রশিল্পে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। প্রথম মহেন্দ্র বর্মনের আমলে শিওন ভাসলের জৈন মন্দিরে অসাধারণ চিত্রকলার নিদর্শন দেখা যায়। মামন্দুর ও অন্যান্য কিছু গুহা মন্দিরে পল্লব চিত্রকলার নিদর্শন দেখা যায়। দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে নির্মিত পন্মলয়ী মন্দিরের চিত্রে নিত্যরত শিব ও দর্শক পার্বতীর চিত্র রয়েছে। এছাড়া কাঞ্চিপুরমের মন্দিরগুলিতে চিত্রকলার নিদর্শন রয়েছে। পাদুকোট্টাই অঞ্চলেও পল্লব যুগের চিত্রকলার নিদর্শন দেখা যায়। চোল শিল্প, এটাই শেষ পাঠ। দাক্ষিণাত্যে চোল রাজাদের আমলে স্থাপত্য শিল্পে দ্রাবিড় শিল্পরীতি পরিপূর্ণতা লাভ করে। মূলত ধর্মীয় বিষয়বস্তুকে কেন্দ্র করে এই যুগে শিল্পের বিকাশ ঘটে। চোল শিল্প স্থাপত্যের বিশালতা ও কমনীয়তার সংমিশ্রণ লক্ষ্য করে ফরাসি শিল্প সমালোচক ফার্গুসন বলেছেন যে চোল শিল্পীগণ দানব সুলভ কাজকে মণিকারের সূক্ষ্মতা সহকারে রূপায়িত করেছেন। প্যারা করে চোলরাজ বিজয়ালয়ের চোলেশ্বর মন্দির এবং প্রথম পরান্তকের করঙ্গনাথের মন্দির প্রথম পর্বের চোল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। প্রথম রাজরাজ চোলের সময় 985 থেকে 1014 খ্রিস্টাব্দে নির্মিত তাঞ্জোরের রাজরাজেশ্বর বা বৃহদীশ্বর মন্দিরটি সমকালীন ভারতের উচ্চতম ও সর্ববৃহৎ মন্দির। এটি দ্রাবিড় শিল্পরীতির শ্রেষ্ঠ নিদর্শন। রাজেন্দ্র চোল 1025 খ্রিস্টাব্দে গঙ্গৈকোন্ড চোলপুরমে একটি বিশাল আকৃতির শিব মন্দির নির্মাণ করেন। রাজেন্দ্র চোলের পরবর্তী প্রধান মন্দিরগুলি হল তাঞ্জোরের সুব্রহ্মণ্য মন্দির, দার্সুরমের ঐরাবতেশ্বর মন্দির, কুম্ভকোণমের মন্দির ইত্যাদি। গগনচুম্বী অলঙ্কৃত গোপুরম বা সিংহদ্বার চোল মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য ছিল।
এবার প্যারা করে দেখো, ভাস্কর্য। চোল আমলে বিভিন্ন মন্দিরের গায়ে, গোপুরমে, হলঘরে, অন্যান্য অট্টালিকায় বিভিন্ন কারুকার্যময় ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়। এই যুগে ধাতুর তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তিতে অসাধারণ শিল্প সুষমা দেখা যায়। তাঞ্জোরের ব্রোঞ্জের তৈরি নটরাজের মূর্তিটি চোল শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। নটরাজের অনবদ্য নৃত্যভঙ্গির মধ্য দিয়ে বিশ্বজগতের আধ্যাত্মিক রহস্য এবং সৃষ্টি স্থিতি লয়কে পরিস্ফুটিত করা হয়েছে। ডক্টর এল বাসাম বলেছেন যে এত উন্নত ধাতুর মূর্তি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। প্যারা করে এবার চিত্রকলা, শেষ প্যারা। চোলেশ্বর মন্দিরের গায়ে নটরাজ, শিব, মহাকালের মূর্তি ও অন্যান্য কিছু চিত্র অঙ্কিত হয়েছে। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দিরের গায়ে শিবের বিভিন্ন চিত্র, যেমন নটরাজ শিব, কৈলাসে শিব, ত্রিপুরান্তক শিব প্রভৃতি রয়েছে। তিরুমালাইয়ের লক্ষ্মীশ্বর মন্দিরে জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চিত্র রয়েছে। তো এই ছিল আদি মধ্যযুগের শিল্পকলার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটা তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।